আপনি যে কথা জামাত নিয়ে বলা হইল, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এরশাদ পতনের পর থেকে ধরি, আমার কাছে মনে হয় আমাদের এই আন্দোলনগুলো বেশি মনে আছে, মানে এরশাদ পতনের পর থেকে। সেখান থেকে কিন্তু কম সময় না, মোটামুটি 35-36 বছর। এই 35-36 বছর যাবতই কিন্তু দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা বড় দল জামাত বিরোধী, এবং এই জামাত বিরোধী থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের মতে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি অ্যানালাইসিস দিচ্ছি। তাহলে অত বড় দুইটা শক্তি গত 25 বছর তারা টানা রাজত্ব, না 25 না 30 বছর, শেখ হাসিনার 2 টার্মে 20 বছর, ম্যাডাম খালেদা জিয়া মনে করেন 3বার প্রধানমন্ত্রী, 10 ইয়ার্স। এই 30 বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল, এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে, এটা বললি বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম না। বেক টার্ম, বাংলাদেশ এগুলো খায় না, আমি সেখানে যাচ্ছি না সেই আলোচনাটায়। কিন্তু আমরা তো ধ্বংস করতে চেয়েছি, জামাতটাকে তো কেউ চাই নাই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এটা কি বলা হয় যে ধ্বংস করা যায় না? সেই জামাত হাঁটি হাঁটি পাপা করে আজকে বিরোধী দলের নেতা। গল্প আপনি যত করেন, 5 বছর পতাকা উড়বে তার বাড়িতে। আমি কিন্তু বিদ্বেষ না আমার, আমি ব্যাখ্যা দিচ্ছি কি বিরোধিতা করছেন, নাকি নাটক? স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা নাটক কিনা, পরিষ্কার নাটক ছাড়া আমি কিছু দেখি না। তা না হলে আজকে তারা 68টা সিট পেয়েছে, 1। 2, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। 31% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? কেউ বলছে আওয়ামী লীগ না থাকার কারণে ভোট বেশি। দরকার নাই আমার, 31% ভোট দিছে তো। হ্যাঁ, তাদেরকে ফাঁসি দিবেন, গুলি দিবেন? কেন ভোট দিছিল? দুইটা পরীক্ষিত দল দেখে তারা ভাবছিল দেখি কি হয়। সেটা দিয়ে বিতর্কিত করে গেল। রেজওয়ানা কি বলল? মেইন স্ট্রিমে যাতে না আসতে পারে, উগ্রবাদীরা যাতে না, পরিষ্কার সে মিন করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। ওই যে বন্ধ নষ্ট করা যায় না, যেটা মান্না ভাই বলল যে একটা দলকে ধ্বংস করা যায়, তার পক্ষে লজিক দিলাম। যেখানে জামাতকে আপনি ডিস্ট্রয় করতে পারতেছেন না, সেখানে আওয়ামী লীগকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। এবার আসেন আমার চ্যাপ্টার। আপনি যদি আমাকে বিবেকবান লোক হিসাবে বলেন, এগুলো সেও একমত হবে। এখন আপনি যদি আয়নাঘর ধরেন, বিডিআর হত্যা ধরেন, শাপলা চত্র হত্যা, বিনা বিচারে হত্যা, তারপরে এই যাওয়ার আগে 1400 লোকের হত্যা, উনি একটা হত্যা নিজে করেন নাই, বাট উনি এটা নেতৃত্বে ছিলেন, প্রিভিলেজ উনি দিয়েছেন, উনি চাইছেন ক্ষমতায় থাকতে। আর এগুলো সব ক্ষমতায় থাকার সাথে রিলেটেড। সেই বিবেচনায় যদি আমি যাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, পার্টি নিষিদ্ধ হওয়া দরকার। বাট আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন, বিএনপি আজকে ক্লেম করতেছে ক্ষমতায়, তারা একটা বড় গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দলের মানসিক প্রস্তুতি থাকতে হবে সবসময় এরকম যে আমি অলওয়েজ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি প্রস্তুত হন, এই ভোট পাইছেন, আবার সামনে পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনার প্রিভিলেজ আছে, যারা আওয়ামী লীগের অপরাধী, টোটাল আওয়ামী লীগের সব তো অপরাধী না, অলরেডি এফআইআর হয়েছে, মামলা হয়েছে, দণ্ড হয়েছে, এফআইআর ভিতরে যাদের নাম আছে তারা আপনার কার্যক্রম স্থগিত থাকতে পারে। আমি বলছি না কার্যক্রম উঠাইয়ে দেন, আমি আসছি অন্য ব্যাখ্যায়। সেই পানিশমেন্টগুলো হোক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যখন বন্ধই করবেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রস্তাব আনলো, আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক বন্ধ করার কথা হইলো, যে পার্টি নিষিদ্ধ করার কথা আসলো, সেখান থেকে শিফট করে, যেহেতু তখন আজকের ক্ষমতাসীন কি বলছিল যে আমরা কোনো পার্টি নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হোক, এটা আমরা চাই না, এবং এটা হয় না, এটা জনগণের ব্যাপার। আরে ভাই, সেদিন যদি আপনি সুকৌশলী বুদ্ধিমান হইতেন, তাইলে তো চুপচাপ থাইকা ইনুস সাহেব দিয়ে করাইতে পারতেন, সমস্ত লায়াবিলিটিস তার উপরে থাকতো। আমি তো মনে করি আপনি রাজনৈতিক হিসেবে প্রজ্ঞাবান নন। এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই, যে বাংলাদেশের ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে। শক্তি, অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেকটার্ম হবে, বাট নর্মাল শক্তি 3টা পাওয়ার: মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস অলিগার। এইটা যদি ধরেন, এদের উপরে কেউ মাতুব্বরি করে কিনা সেটা অন্য চ্যাপ্টার, সেটা যেহেতু আনসিন আমি বলবো না, বাট ডিপ স্টেট একটা টার্ম আছে। এই যে 3টা মিডিয়ার পক্ষ, এই মিডিয়াগুলো কিন্তু সব মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল 16 বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন কিন্তু এটা বর্তমান সরকারের পক্ষে। আজকে পান্না বলুক, আপনি বলেন এক্সওয়াইজের, সবাই কিন্তু ওইভাবে মিডিয়া, আমরা এই মিডিয়াই যে 16 বছর যাকে সাপোর্ট দিচ্ছে, সেই মিডিয়াই তো এখানে ঘুরে দাঁড়াইছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে আসুক কি না আসুক, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার যারা, তারা যেহেতু জামাতকে প্রেফার করবে না, এটা যখন নিশ্চিত হয় কোনো দল, তখন ভাবে মিডিয়া কোনো অপশন নাই না, তখন মনে করেন সেই দলটা ডেসপারেট হতে পারে।
কেন আমি বলছি যে আজকে তো যে ক্ষমতা আছে এই 3টা সেক্টর তার পক্ষে, আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে আপনি লিখে রাখেন যে এই এই যে মিডিয়াটা এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। তো সেই বিবেচনায় যেহেতু আমার মিডিয়া দরকার, প্রশাসন দরকার, প্লাস বিজনেস অলিগার্ক দরকার, এবং সেটা নিশ্চিত যাদের জন্য কাজ করবে না কখনো, আমি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও, সুতরাং সেই হিসেবে তাদের একমাত্র রাইভাল হতে পারে এই আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, যে শক্তিটা নিয়ে, সেই শক্তির কাছে যদি আজকের সরকার নিজের প্রমাণ দিতে পারে যে ইয়েস আওয়ামী লীগের জায়গায় আমরা থাকলে কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারবো, এই নিশ্চয়তার ভিত্তিতে তারা বন্ধ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তা না হলে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, এই যে দল যেটা সিদ্ধান্ত নিল, বিএনপির মতো দল, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসবে। এই সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলো ওনারা যে ওনারা গণতান্ত্রিক কি না, এই প্রশ্ন আসবে। মঞ্জুল আলম পান্না বলেছেন আবার কোনো এক সময় অনুমোদন দেওয়ার মতো সুযোগ আছে সংসদে। সেটা তো ধরেন, হ্যাঁ, সংসদ যেটা না, আপনি একটা অধ্যাদেশ আজকে করছেন, আবার সময় ব্যবধানে বাতিলও করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ স্পেসিফিক্যালি বন্ধ করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম, তা তো না। অধ্যাদেশটা রেটিফাই করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। আমরা অতীতে শেখ হাসিনা কি করছে, সবকিছু কিন্তু আদালতে শিফট হয়েছে, এবং আমরা আদালত যা বলে আদালতে বানাইছি, আমরা মানে ক্যাশ করেছি। এখন এরাও যদি এরকম ভাবে যে আদালতে যাবে, আদালত যদি মনে করে, তার মানে কি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের আন্ডারস্ট্যান্ডিং, কেননা ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে বিচার বিভাগের যে আলাদা করে সচিবালয় বানানো হয়েছে, সেই অধ্যাদেশটাই বাতিল করে দিয়েছে। তো এই অধ্যাদেশ বাতিল করার মানে আপনি বলেন, তার মানে কি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে আপনি বিচার বিভাগটা আলাদা রাখবেন। আমাদের দেশের ক্যারেক্টারে যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন তিনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার করেন গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। তাহলে আপনি এই অধ্যাদেশ বাতিল করবেন কেন? ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি। ধন্যবাদ। আমি একটু পান্নার কাছে যাই। সুরক্ষা অধ্যাদেশ যেটা দিচ্ছেন, সুরক্ষা অধ্যাদেশ বলতে এই যে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং সিভিল মামলাগুলো আছে সেটা উঠে যাবে, এক। আর দুই, কোনো নতুন মামলা তাদের হবে না। তবে এখানে কিন্তু 5 নম্বর দফায় বলা আছে, তবে যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় হত্যার, তখন সেটা তদন্ত সাপেক্ষে মানবাধিকার কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিচারটা করা যাবে। তার মানে কি আলটিমেটলি কিন্তু ওটা হলো না। আপনি যদি আপনি ইন্ডেমনিটি আনেন, আমি বঙ্গবন্ধু হত্যার পরে একটা ইন্ডেমনিটি ছিল, ওটা রিওপেন করা যায়। ইভেন 71 সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দিয়েছিল, এবং জামাতকেও সাধারণ ক্ষমা করা হয়েছিল। তো সব কিছু মিলে এগুলো রিওপেন করা যায়। সেজন্য 1 নম্বর। 2 নম্বর হলো জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, হত্যা হইছে, নিখোঁজ হইছে, ধান খেতে ঘুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমাকে মিলানো কঠিন হয়ে যায়। যাই হোক, রাষ্ট্রপতির বিতর্কে আমি গেলাম না, কিন্তু জুলাই সুরক্ষাটা ছাত্রদের জন্য কেন? জুলাই সুরক্ষাটা আপনার নিজের জন্য হইতে হবে। যেহেতু আপনি দাবি করেন আন্দোলনে আপনি ছিলেন, তাহলে এই সুরক্ষা শুধু ওদের কেন? এবং ওরা এটা নিয়ে স্যাটিসফাইড হয় না। জুলাই সুরক্ষা আপনি নাই কেন? আপনি চলনে বলনে এস্টাবলিশ করতেছেন, মুখে বলতেছেন জুলাই চেতনার পক্ষে, অ্যাকশনে আপনি দেখাচ্ছেন না। তাহলে জুলাই সুরক্ষা আপনার দরকার নাই। আমি সেই জন্য 1 নম্বর, এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড গেল, মানে একটু জানার ইচ্ছা, জুলাই যুদ্ধতে দায় মুক্তির অধ্যাদেশ যদি আইনে পাশ হয়ে যায়, তারা বিএনপি কি বাদ থাকে? সেটা আমি একটু জানতে চাই। কোথায় জুলাই যুদ্ধের যে দায় মুক্তির কথা বলছি, এই দায় মুক্তি অধ্যাদেশ যদি হয়ে যায় আইনে, তারা কিন্তু নানানভাবে বুঝাইতে যে আমরা ছিলাম না ইত্যাদি ইত্যাদি। এখন আবার যখন জুলাই নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যায়, ওই জুলাইটা বইলা সাথে, যেমন জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করা, জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো, সব। যদি আপনি এতই জুলাইয়ের জন্য ফিলিংস থাকবে, তাহলে এত বিতর্ক হওয়ার কথা না। সেই জন্য বললাম, তো তাদের এই সুরক্ষাটা হচ্ছে না। এটা যদি আওয়ামী লীগ, এটা ওই অর্থে বলছি, 50 বছর পর 70 বছর পরও যদি আসে, আপনাদের পর যদি 70, 80, 90 হয়ে যায়, আপনাদেরকে ঝুলাইতে পারবে। এটা গেল রিওপেন করে। উল্টা দিকটা আসেন, সংবিধান আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করেন, ওই সমাধান দিছি আমি 2টা। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি 6ষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2টা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন, অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না। 1।
দুই, আপনি 2 মাস পরে এটা সংশোধন করে ফেলেন, 2 মাস পর থেকে আর অপরাধ হবে না। কিন্তু এই যে সময়টার অপরাধটা হয়ে থাকলো, এটা থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার, এই জুলাই সুরক্ষা আইনও লাগে না এবং আপনার এই সমস্ত কিছু লাগে না। আপনি জুলাই আইনি সনদ যেটা হয়েছে সেটাকে বাস্তবায়ন করে গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কারটার ভিতরে ঢুকে যান, তাহলে আপনাদের কোনো পক্ষেরই এই সমস্যাটা থাকে সমস্যা না। থাকবে না। সেই অর্থে আমি বলেছি। জি, ধন্যবাদ। জনাব মঞ্জুর আলম পান্না, আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। সেখানে সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন সহ প্রায় 24 জন, সেখানে বেরোবির ভিসি আছেন, 2 জন শিক্ষক আছেন, একজন প্রক্টর আছেন, এরকম মিলে প্রায় 24 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু রায়ের পরে দেখা গেছে আবার অসন্তোষ প্রকাশ করেছে যে সাইদের পরিবার। এই রায়টাকে কি দেখছে? শুনুন, ট্রাইব্যুনালের যে রায় হচ্ছে বা মামলা পরিচালনা হচ্ছে, এগুলো নিয়ে আসলে মন্তব্য করা না করা সমান কথা। প্রথম কথা হচ্ছে, এই কথা বলার কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি এখন সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, মুক্তিযোদ্ধা, তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় তার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক। এই ট্রাইব্যুনালে কেন? এটা তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, নামটাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানে তার সেই সংজ্ঞাটাই দিই, যে সংজ্ঞার সাথে আমি একমত, যে 71-এ 2 রাষ্ট্রের মধ্যে সংগঠিত যে যুদ্ধ, সেখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিচারের জন্যই তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। 2024-এ 5 আগস্টকে কেন্দ্র করে বা 5 আগস্ট যে ঘটনা, তার আগে যেই বিষয়গুলো ঘটেছে, সেখানে যদি মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকে, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের না। সেটা কেন আন্তর্জাতিক মান রক্ষা করার জন্য করেছে কিনা না, এটা অন্য হিসাব। আন্তর্জাতিক মান তো আমরা ফুটবল খেলার ক্ষেত্রে বলি, আন্তর্জাতিক মান তো আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে বলি। আন্তর্জাতিক বলতে এই আন্তর্জাতিক বলা হয়নি, এটা আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে না। তখন এই কোর্টে তো আপনার আন্তর্জাতিক অন্য অন্য মামলা আসছে না, স্পেনের মামলা আসছে না, ভারতের মামলা আসছে না, এটা আমাদের দেশের মামলাগুলো হচ্ছে। আমি তর্কের খাতিরে বলছি, দেখুন, হত্যা কারা করেছে তার আত্মস্বীকৃত খুনিরা কিন্তু রয়েছে। আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে রয়েছে বিদায় তাদের দায় মুক্তি দেওয়ার কথা উঠেছে এবং সেই আইনে পাশ হয়েছে যে দায় মুক্তি অধ্যাদেশ, তাই তো? তার মানে আত্মস্বীকৃত খুনিরা এখানে রয়েছে। সেখানে কারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কারা আসামি। বলছে তো এসআই সন্তোষ হত্যা করেছি, বলছে তো যে থানা জ্বালিয়ে দিয়েছি, বলছে তো আমরা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছি, বলছে না? সো এগুলো আর নতুন করে কিছু বলার নেই। যদি তারপর আমি বলবো যে না, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে একেবারেই জড়িত নেই তা কিন্তু নয়। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামতে দেখেছি, অস্ত্র হাতেও দেখেছি, তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সেটি বিচার্য বিষয়। এখন আমি পুলিশ সদস্যরা, মানে পুলিশ সদস্যরা যে গুলি করেছে, পুলিশ সদস্যরা, এই ছবি তো আমরা দেখেছি, এই ছবি আমরা দেখেছি, এই ছবি গুলি করেছে। এখন তার ব্যাখ্যা আবার তারা দিচ্ছে সেই আওয়ামী লীগ যে আত্মরক্ষার্থে কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করতে পারে। পুলিশ হাতে গুলি তো মানে অস্ত্র দেওয়া হয়তো মানে ললিপপ খাওয়ার জন্য না, তাই না? সেটা তো কাজ করার জন্যই দেওয়া হয়। আচ্ছা, এটা তাদের যুক্তি। এখন বিষয় হচ্ছে কি, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা মানে বিচার রায় আমরা পেলাম, এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা তার 2-1টি রায় পেয়েছি। আমি একটা উদাহরণ দিই, এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছিলাম, এই ট্রাইব্যুনাল নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। দেখুন, এই ট্রাইব্যুনালে তাহলে এই ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধীদের জন্য। এবং সেই পুরনো হিসাবটি আবার দিই, অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন ওই সময় জামাতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী যারা অভিযুক্ত ছিলেন। সেই তাজুল ইসলাম কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়, চিফ প্রসিকিউটর হন? টবি ক্যাডম্যান ওই সময় তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে চেয়েছিলেন। সেই টবি ক্যাডম্যান আবার সেই তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে এলেন যখন তিনি রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হলেন। এগুলো প্রতিশোধের জায়গা থেকে হচ্ছে বলে আমি মনে করি। যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা অমুককে ফাঁসিতে লটকাইছে, তাহলে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা বিচার করতে হবে, একটা ডিজাইন ছিল হয়তো। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওই মন্তব্যের কারণে, যিনি বলেছেন যে এখানে এই মানে শেখ হাসিনা বিচার হয় কিভাবে, তাকে কিন্তু করজোরে মাপ চাইতে হয়েছিল বা নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল। আরেকটা উদাহরণ দিই, সামবডি নাম পাটোয়ারি বাবু, তো একদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন
যে শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে 12,000 কোটি টাকার লেনদেন তিনি দাবি করেছেন। এই স্ট্যাটাস যখন আদালতের সামনে আনা হলো এবং আদালত অবমাননার অভিযোগ করা হলো, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 1 থেকে। এবং ওই স্ট্যাটাসের যিনি লাইক শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো কথা, অবশ্যই এটা আদালত অবমাননার মধ্যে পড়ে যদি কোনো তথ্য প্রমাণ হাজির করা না যেতে পারে। ভালো কাজ করেছে আদালত। কিন্তু খোদ প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য BM সুলতান, আমি পুরো নাম সহ বলছি, তিনি যখন ওপেন ফেসবুকে লিখলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন তার পদে ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক IGP, তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজসাক্ষী করা হয়েছে তার দণ্ড কমানোর জন্য, এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আশুলিয়ায় আরেকজন কি নাম আমি ভুলে গেছি, সে ছিল আসামি, তাকেও রাজসাক্ষী বানানো হয়েছে, সেও মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই অভিযোগগুলো উঠেছে। আর একটা অভিযোগ কেন, আমরা তো ডাইরেক্ট অডিও রেকর্ড শুনলাম, সাইমুম রেজা তালুকদার আরেকজন প্রসিকিউটর, তার কথোপকথন চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তার জামিনের জন্য তার পরিবারের সদস্যের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, ঘুষ চেয়েছে। আবার আরেকটা রেকর্ড, ওটা আমি ডিসক্লোজ করেছিলাম, ওই ফজলে করিম চৌধুরীকে আটকানোর জন্য, মামলায় আসামি করার জন্য চট্টগ্রামে একটি ক্লাব, একটি সংগঠন 50 লাখ টাকা দিয়েছিল। অর্থাৎ তাকে মামলায় আসামি করার জন্য 50 লাখ টাকা দিয়েছিল। আবার কাকে দিয়েছিল? কোনো এক প্রসিকিউটরকে, আমার কাছে অডিও রেকর্ড আছে, সেটি যাচাই বাছাই করা যেতে পারে। আর তার জামিনের জন্য আবার 1 কোটি টাকা প্রসিকিউশন টিমের কোনো সদস্য দাবি করছে। এই যখন খেলা চলছে, এই যখন অভিযোগ, কই তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হলো না, কি হয়েছে সেসব ইসের? এবং ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক, তিনি তো এটা নিয়ে তো আর্টিকেলে লিখেছিলেন প্রথম আলোতে, যে এই অডিও আমি যেটা ডিসক্লোজ করছি ওঠে না, যেটি 1 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটি তো প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে ছিল। সেগুলো নিয়ে কোনো কথা হয়নি কেন? কেন ট্রাইব্যুনাল শুধুমাত্র ওই পাটোয়ারি বাবু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিল? তাহলে তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, অথবা তিনি আমাদের মতন একজন আম জনতার অংশ এই জন্য? আর ওদের কাছে তথ্য প্রমাণ আছে, সাইমুম রেজা তালুকদারকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেই, কিংবা BM সুলতান, তার কাছে তথ্য প্রমাণ আছে, অথবা তিনি শক্তিশালী বা সরকার দলীয় ব্যক্তি, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই ট্রাইব্যুনাল নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই আবহানা রাজাকে। যদি এভাবে বলি, মঞ্জু আলম পান্না বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন জুলাই অভ্যুত্থানের বিচারগুলো ওখানে হচ্ছে, বিষয়গুলো আপনার তথ্য এটা আছে আমি কি বা করা যায় কিনা? পান্নাকে একটু আমি সংশোধন করি। এটা এই আইনটা, এই ট্রায়ালটা শুরু করার আগে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের ভিতরে যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে এটা ঢুকানো যায়, এটা করা হয়েছে। আমি একটু বলি রাজীব ভাই, সবই তো ক্ষমতাশালীরা যা করে, যেমন সন্ত্রাসবিরোধী আইনে যেটি করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, আমি সেই ভিতরে যাচ্ছি। আমি বলছি যে সেটাকে আইনের আওতায় নিয়ে নিছে, যেই ধরনের অপরাধটাকে ওইটার ভিতরে নিয়ে নিছে। তারপর এখন নেওয়াটা ঠিক হইলো কিনা এটা আরেক ব্যাখ্যা। আমি বলছি যে তারা ওইটুকু শুদ্ধ করে নিছে। আজকে যে দণ্ডটা হইলো, দণ্ডটার পরে পরিপ্রেক্ষিতে যে এসআই হইলো দেখলাম, সেখানে বলা হচ্ছে যে উনি করেন নাই এবং উনি বলছেন আমি হুকুম পালন করেছি। 3 নম্বর পান্না একটা কথা বলছে, যে কথাগুলো আসছে, ঘুষ কেলেঙ্কারি, কোটি কোটি টাকার ইয়ে, তারপরে তার একজন সহকর্মী ছিল তাজুলের, সে দেখছে বস্তা ভরে যায়, এই ধরনের কথা আছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কারণ আমার কাছে ওই সূত্রটা তার কাছে বক্তব্য মোতাবেক নাই, কিন্তু এগুলো আমি শুনছি, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা এমন একজন আসামি, তো সাধারণ আসামি না। যেমন ধরেন শেখ পরিবার, স্বাধীনতার যুদ্ধের নায়ক, তার পিতা, সেই হিসাবে একটা হেভি ওয়েট। হেভি মানে কি, বাংলাদেশে হাইয়েস্ট লেভেলের ওয়েট একজন ব্যক্তি, এবং আসামি হইল সর্বোচ্চ ওজনের আসামি। তার মামলার ট্রায়াল যেখানে হয়, আর সেখানে তাজুল ইসলামের মতো একজন মানুষ, আইনজীবী, প্লাস ওই ট্রাইব্যুনালে 14 জন সেনা অফিসারকে হাজির করাইছে, যেটা বারবার বলা হয়েছিল সামরিক আইনে তাদের বিচার হবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে আনতে হয়েছে এখানে হাজির। এটা কিন্তু একটা হেভি ওয়েট কেস। সুতরাং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই ঘটনা কত সূক্ষ্মভাবে ঘটাইছে আমি জানি না, কিন্তু তারা ফুল টাইম যে সার্ভিলেন্সে ছিল এতে কোনো সন্দেহ নাই। তাদের আত্মীয় গোষ্ঠীজ্ঞাতি, ফোন টোন সবই আন্ডার সার্ভিলেন্স ছিল বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে
ওই ট্রাইব্যুনালের আশেপাশে তাজুলের অফিসে এক্সওয়াইজেডের অফিসে বস্তা ভরে টাকা যাবে, সিসিটিভিতে আসবে বা কোনো ফুটেজে আসবে, এটা আমি কি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা খুব কঠিন। তাহলে কোন লেভেলে কিভাবে হয়েছে আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছি না। না আপনি আমার একটা প্রশ্ন দিন, এই পাটোয়ারি বাবু নামে যে জনৈক ব্যক্তি তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো, তাহলে একই অভিযোগ হ্যাঁ, বিএম সুলতান সেটা আরেক chapter। তুলেছিলেন, তাহলে সেটা তার ঠিক বিরুদ্ধে আছে। কেন সেটাই, কোনো যেমন গ্রেপ্তারি নির্দেশ সেটা দেওয়া যদি- হলো না? সুতরাং সেই হিসাবে মনে হয় এটা খুব কঠিন। তারপরে আমি জোর গলায় চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমি তো এটার ভিতরে ছিলাম না। সুতরাং এটা আমার কাছে গ্রহণযোগ্যতা একটু কম। কিন্তু যেমন এই কথাটা বলছে, যেমন ফেসবুক স্ট্যাটাস কয়েকদিন আগে দেখলাম যে স্বরাষ্ট্র সচিবের ছবি, আরে স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের ছবি ফটো কাট করে কে বা কাহারা বিক্রি করতে চায়, কেউ স্ট্যাটাস দিলে তারা গ্রেপ্তার করে। তা আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওই আলাপটায় শুনে আসছি, একজনে বলছিল, আমিও সেটার পক্ষপাতী। তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস না করে একটা আইন করে ফেলেন শেখ হাসিনার মতো, যে সরকারের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না, কার কার সমালোচনা করা যাবে না। আমার কাছে মনে হয় আইন করা ভালো, কারণ এই দেশের লোক, আপনি এই দেশের লোকের কোনো মূল্যই নেই। কেন মূল্য নাই আপনি বলেন? আপনি দেখেন তো আজকে এই দেশে কারা রাজত্ব করতেছে। একজন বলতেছিল, একটা ইয়েতে আমি দেখছি ফেসবুকে, কথাটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তার কথাটার মূল্য দিতেছি আমি। সে বলতেছে এই যে এই বিএনপি, এখন যে বিএনপিটা আছে সেই বিএনপি কার বিএনপি? তখন সে দেখাইলো কোথায় শুয়ে আছে বিএনপির অসহায় অবস্থায়, অতীত দিনের কাহিনী, মামলায় যারা ভুক্তভোগী। আপনার এই বিএনপি ওই লোকগুলার বিএনপি হন, ওই কর্মীদের বিএনপি হন। আপনার বিজনেস অলিগার্কের বিএনপি হয়েন না, অলিগার্কের আপনারা মিডিয়ার বিএনপি হয়েন না, আপনারা আমলাদের বিএনপি হয়েন না। খুব প্যাথেটিক, ব্যথার থেকে বলছে। আসলে তো যে কয়টা লোক দেশ চালায় এই কয়টা লোক তো বিএনপি না রে ভাই। আপনি তো সারা দেশের সাধারণ লোকের ভোটগুলা নিয়ে আসছেন, যারা ভুক্তভোগী ছিল দীর্ঘ 15 বছর, এবং যারা আজকে বসছেন মন্ত্রী তন্ত্রী হয়েছেন। আপনি দেখান না কে কতটুক সাফার করছে। মামলা কেন নামে 300 হয়েছে, 400 হয়েছে, কেউ তো বছর বছর জেলে ছিলেন না, গেছেন।